ধরেন হাসিনার পতন হয় নাই, তো হাসিনার পতন হলে আপনি চক্ষু করে বলেন তো সবার আগে ফাঁসিটা হলো কার হতো? জামাতের হতো, বিএনপির কার হতো না, সবার আগে নাহিদের হতো। চক্ষু বন্ধ করে বলে আমাকে আপনারা যত ডেকে বলেন কিচ্ছু হতো না, কারণ 1 দফা 3 তারিখ যেদিন স্বাক্ষরটা হয় সেদিন কিন্তু নাহিদ তার নিজের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছে। ব্যাপারটা এমন না, এটা অনেকেই বলা হয়েছিল, আপনারা সেই ঘোষণাটা দেন। তো নাহিদকে এই ক্রেডিটটা দিয়েই তার শত সমালোচনা করতে হবে। হ্যাঁ, নাহিদের হাজারটা ভুল থাকতে পারে, কিন্তু তার মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করে নাহিদের সারা শরীরে যে দগদগে স্মৃতি, তার উরুতি আপনারা দেখেছেন, এই ডাকটি কোনো মানুষ দেখার মতো? হ্যাঁ, নাহিদের হাজারটা প্রবলেম আছে, তারা করাপশনের সাথে জড়িত হলে বলবো, কিন্তু এর জন্য এখন আমি বলবো যে নাহিদ ইসলাম করেন আমি করেছি পিছন থেকে। তো বিএনপি যদি পিছন থেকে করে, জামাত ইসলাম যদি পিছন থেকে করে, তাহলে সামনে আসলেন না কেন? বাচ্চাদেরকে লাগলো কেন? নাম্বার 2, আপনারা কে ঠেকাবে ভাই? আমি তো কাউকে বলতেছি না, নাসের ভাই তো রিঅ্যাক্ট করতেছে না চাঁদের ব্যাপারে। চাঁদের ব্যাপারে না, শুনেন, চাঁদের ব্যাপারে আমি রিঅ্যাকশন করতে যাচ্ছি না। চাঁদের ব্যাপারে বলতে হবে, এটা চাঁদের ব্যাপারে শাস্তি হবে। না আমরা সব আমরা শুধু এলাকা কেন্দ্রিক হচ্ছে না, চাঁদা সারা বাংলাদেশে হচ্ছে, আমরা সারা বাংলাদেশের কথা বলছি। চাঁদা বলে তো আমরা নরমালি আমরা তো রিঅ্যাক্ট ভাই আমি তখন তাকে জিজ্ঞেস করি না, আপনি মিডিয়াতে বললাম, আপনারা জান চাঁদাবাজির অভিযোগ আসছে, সব জানি না, আপনারা কি জিজ্ঞেস করেন? এই যে কেসিং পার্টি জিডিপি কি কথা, এই যে আপনারা এগুলোকে আনসিন ওয়েতে ভুল হইছে, মাপ চাই, জীবনও বলবো না যে এই দেশে কোনো চাঁদাবাজি হয় না, কেউ চাঁদাবাজি করে না। এই দেশ ফেরেশতারা চালায়, ফেরেশতারা রাজনীতিবিদ করে। বিএনপি করে বলেন, জামাত করে বলেন, ভাই আমাদের কি স্পষ্ট পৃথিবীতে কারা বলেন না চাঁদাবাজির অভিযোগ তো এখন সব দলের বিরুদ্ধে, চাঁদাবাজির অভিযোগ সব দলের বিরুদ্ধে আছে। এখন আপনাদের ধন্যবাদ। আজ আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসির খান, আছেন ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, এবং আরও আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফুল ইসলাম হাদি। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আমি অ্যাডভোকেট আলী নাসির খান, আপনাকে দিয়ে এটা শুরু করি। আপনাদের তো প্রত্যাশিত সমাবেশ যেটা হলো, আপনারা বলছেন নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন, এই ইশতেহারটা আসতে এতদিন লাগলো কেন? এটা অনেক দিন আগের আসার কথা। 5 আগস্টে আমাদের দেশে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, যেটাকে আমরা বলছি গণ অভ্যুত্থান, আবার একাংশ বলছে বিপ্লব। আসলে বিপ্লবের স্পিরিট সম্পর্কে একটি গণ অভ্যুত্থান হয়েছে। তো এর মধ্যে দিয়ে আমরা ঐতিহাসিক পরম্পরা, আমাদের যে ঐতিহাসিক লড়াই, সবার যে স্বীকৃতি, তার মধ্য দিয়ে আমরা গিয়েছি। তখন জাতীয় সরকার গঠিত হবার একটি কথা ছিল, জাতীয় সরকারটি নেচার অনেকটা বিপ্লবী সরকারের মতো হতো। তো বিপ্লব যেমন ব্যাহত হয়, এই গণ অভ্যুত্থান শুরুতে ধাক্কা খেয়েছে। সাংবিধানিক ধারাবাহিক কথা বলে জনগণের যে বিপ্লবী স্পিরিট, এর বাইরে গিয়ে একটি রেফারেন্সের ভিত্তিতে একটি সরকার গঠিত হয়েছে। আর ছাত্ররা যেহেতু নির্ভর করেছে অন্যান্য রাজনৈতিক দল, কারণ এই গণ অভ্যুত্থানের কেন্দ্রীয় চরিত্র ওই অর্থে ছিল না, কারণ সবাই সবার জায়গা থেকে কাজ করেছে, এবং ছাত্র সংগঠন সহ বড় রাজনৈতিক দলগুলো একটি কোঅর্ডিনেটেড আকারে কাজ করেছে এখানে। তো ছাত্ররা যেহেতু ছিল এই সমাজের সবচেয়ে নিষ্কলুষ অংশ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম তরুণ, এবং যদি আমি খুব স্পষ্ট করি, নাহিদ ইসলামের নেতৃত্বে অপরাপর ছাত্র সংগঠনের নেতৃবৃন্দর যারা ছিলেন, যারা সমন্বয়ক পরিচয় ছিলেন, এবং যারা একেবারে দলীয় ব্যানারে কাজ করেছেন, এবং সবার ঐক্যবদ্ধ চেষ্টায় কিন্তু আমরা দেখলাম যে এমন একটি সরকার গঠিত হয়েছে, এটি না বিপ্লবী, না হচ্ছে মানে খুব রেগুলার সরকার। আমরা প্রত্যেকেই বলেছি গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা শুরুতে এটি হোঁচট খেয়েছে। যার দরুন হয়েছে যে আমরা যখন বলেছি জুলাই ঘোষণাপত্রের কথা, তখন দেখলাম যে রাষ্ট্র মানে খুব বেশি নির্বিকার, রাজনৈতিক দলগুলো থেকে রেসপন্স পাচ্ছি না। আমরা যখন জুলাই সনদের জন্য বারংবার বলেছি, জুলাই সনদ হচ্ছে, এটা অনেকটা আলংকারিক, এটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মতো। তো তার ভিত্তিতে ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো যখন পার্লামেন্টে যাবে ক্ষমতা নিয়ে, তাদেরকে এটি করতে হবে। এবং আমরা যে আজকে যে ইশতেহার দিলাম, এটা যদি আরো পূর্বে হতো, আমরা এটা প্রোক্লামেশনই বলতাম। ছাত্র জনতা একসাথে দাঁড়িয়ে শহীদ পরিবার এবং যারা আহত পঙ্গু ছিলেন তাদেরকে নিয়ে একটা প্রোক্লামেশনের ঘোষণা দিতে পারতেন। সেই প্রোক্লামেশনের ভিত্তিতে একটা বিপ্লবী সরকারও গঠিত করতে পারতো। তো আপনি যে প্রশ্নটা করেছেন, অনেক বেশি দেরিতে হলেও আজকে নাহিদ ইসলাম যে 24 দফার ঘোষণা দিয়েছেন ইশতেহার, এটি যতটা না জাতীয় নাগরিক পার্টির ইশতেহার, ততটাই হচ্ছে তরুণদের, আগামীর প্রজন্মের রাজনীতি, এই নতুন বাংলাদেশ দ্বিতীয় প্রজাতন্ত্রের রাজনীতির ইশতেহার। এই ইশতেহার অন্যান্য দল থেকেও আসতে পারে। তো অনেক দেরিতে হলেও ভালো যে আমরা যে আকাঙ্ক্ষিত মানুষের যে একটা গাইডিং স্টার, মানে আমার প্রশ্নটি ছিল আসলে দেরিটা কেন হলো? এটা কি মানুষের আকাঙ্ক্ষা বুঝতে আপনাদের সময় লেগেছে সেজন্য, নাকি অন্য কোনো কারণে? দেখুন, এই আমরা কিন্তু শুরু থেকেই প্রোক্লামেশনের কথা বলেছি, তারপর ঘোষণাপত্রের কথা বলেছি। দেরি হয়েছে, আমরা প্রথমত চেয়েছিলাম যে এটি সমস্ত রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা মিলে আমরা এটি ঘোষণা করি, সেই উদ্যোগ আমরা নিয়েছি। তারপরে নানা দলে নানা ধরনের ভিন্ন ভিন্ন মত ছিল, এবং যখন সরকারের উপর সরকার কিন্তু একটু দায়িত্ব নিয়েছিল, ঘোষণাপত্রের একটা উদ্যোগ আপনারা একবার নিয়েছিলেন, যেটা সরকার এখন 5 তারিখে ঘোষণা করতে যাচ্ছে। কিন্তু আজকে যে ইশতেহার আপনারা উপস্থাপন করলেন, এটা তো ঘোষণাপত্র না। এই ইশতেহারটাকে তো আমরা দলীয় ইশতেহার বলতে পারি নাকি?
তরুণদের নতুন রাজনীতির ইশতেহার বা এনসিপি ইশতেহার আপনি বা বলতে যে পারেন। তরুণরা আমি আপনার আপনাদের প্রশ্ন সমর্থক, বুঝতে হ্যাঁ পেরেছি। সেটাই রাইট। তো এই ইশতেহারটা আসতে ঠিক আছে, সমাজে কোনো কারণে লাগলো, আপনি হয়তো এটা বলতে চাইছেন না, আমি একটু আমি পরের উত্তরই প্রসঙ্গে দিয়ে যাই। দিচ্ছি, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। ওজন্য দেখুন, আমাদের দল গঠিত হয়েছে, আমরা কয়েক মাস মাত্র পেরিয়েছি। আমাদের দলের ঘোষণা যেদিন হয়েছে, আমরা কিন্তু একটা মোটা দাগে একটা ভবিষ্যতের কথা বলেছি, আমাদের নীতি কি হতে পারে, রাষ্ট্র পরিচালনা, আমরা এই দেশের ঐতিহাসিক লড়াইকে কিভাবে দেখি। আজকে এটি বিস্তারিত এসেছে, এবং এতটাই বিস্তারিত এসেছে যে আমাদের মৌলিক যেই চাহিদাগুলো, এগুলো মিট করার ক্ষেত্রে আমাদের কি কি ধরনের উদ্যোগ থাকবে, আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের মানে ধরেন সশস্ত্র বাহিনী, এবং আমরা এই দেশকে কি প্রগতি দিতে নিয়ে যে আমাদের এই প্রস্তুতির জন্য সময় ছিল। কারণ আমরা দেখেছেন পদযাত্রা এবং মানুষের সাথে কথা বলে এই অভিজ্ঞতা নেওয়ার জন্য আমাদের এই সময়টা প্রয়োজন ছিল। আচ্ছা ঠিক আছে, আমি একটু জানতে চাই যে আপনারা কি আপনাকে স্যাটিসফাইড কিনা আপনাদের যে সমাবেশটা হলো, এটা দেখে কোনো অপূর্ণতা আছে বলে মনে হয়? আমরা দেখেছি খুব স্বতঃস্ফূর্তভাবে ঢাকার মানুষ এবং দূরবর্তী মানুষ, আমাদের নেতাকর্মীরা এখানে এসেছেন, এবং আমাদের যে শহীদ মিনারের ধারণ ক্ষমতা সেখানে পরিপূর্ণ ছিল, এবং এই মানে স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা কিন্তু আজকে এই ঘোষণাপত্রটি আমাদের নাহিদ ইসলাম ঘোষণা করেছেন। তো আমরা মনে করছি যে বার্তাটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গণমাধ্যমের মধ্য দিয়ে এবং উপস্থিত জনতার মধ্য দিয়ে এটি সব জায়গায় পৌঁছাবে। আমরা লক্ষ্য করেছি যে এটা যেহেতু আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটি সমাবেশ, সে জায়গা থেকে জনসমাবেশ তো আরও বেশি হওয়ার প্রত্যাশা সাধারণ মানুষের ছিল, যেহেতু আপনাদের এত দিন ধরে সারা বাংলাদেশ ঘুরে এসেই অনুষ্ঠানটা করছেন, নিশ্চয়ই আপনাদের যোগাযোগের ব্যাপ্তি আরও বেড়েছে, সেই জায়গা থেকে তো আপনাদের কর্মী সমর্থকরা আরও আসবে, কিন্তু সেরকম আমরা উপস্থিতি জনসমাবেশে আমরা সেই মানুষের উপস্থিতি দেখলাম না। এটা আপনার ব্যাখ্যাটা কি, আপনার লক্ষ্য করেছেন? জনসমাবেশের যে ধারণাটা, যে লক্ষ লক্ষ মানুষ, অনেক বেশি লোক জড়ো করা এবং জনভোগান্তি, এর বিপরীতে আমি কোনো কৌশলগত উত্তর দিচ্ছি না। আমরা চেয়েছি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা আমাদের নেতাকর্মীদের বলেছি, তারা নিজ উদ্যোগে এসেছেন, এবং আমরা যেটি দেখতে পেয়েছি, আপনারা গণমাধ্যমের মধ্যে দিয়ে দেখতে পেয়েছেন যে প্রেমিসিস সেখানে কানায় কানায় পূর্ণ ছিল, মানুষ ছিল খুবই স্বতঃস্ফূর্ত। তবে আমরা যদি সারা দেশের নেতাকর্মীদের আমরা এখানে আসতে বলতাম, যারা আমাদের পদযাত্রায় উপস্থিত হয়েছেন, আমরা যদি সেই উদ্যোগ নিতাম, এটা বড় একটা আর্থিক প্রস্তুতির ব্যাপার। তো আমরা এটি চেয়েছি যে স্বতঃস্ফূর্তভাবে মানুষজন আসুক, এবং যারা এসেছেন তাদের উপস্থিতি আমরা এটি ঘোষণা করেছি, এবং এই দফার ভিত্তিতে আমরা সারা দেশব্যাপী আরো প্রোগ্রাম করব। আমরা প্রত্যেক প্রান্তে প্রান্তে যাব, আমাদের নিজেদের কথা বলবো। ধন্যবাদ আপনাকে। তরুণদের জন্য আপনাদের যে প্রস্তাবনা, সেটা নিয়ে একটু কথা বলি। আবিদুল ইসলাম, আমি আপনার কাছে আসি। সেটা হলো যে আপনি 3 তারিখে আমার মনে আছে এরকম একটি কথা বলেছিলেন যে কেউ কাউকে ছেড়ে যেন না, মরলে আমরা একসাথে মরব, এবং সেটা প্রচুর আমার মনে হয় ভাইরাল হয়ে গিয়েছিল, অনেক মানুষও দেখেছিল সেটা। কিন্তু আমরা আজকে যখন এখানে অ্যাডভোকেট নাসির বলছেন যে তরুণদের জন্য, ঠিক আমরা কিন্তু স্পষ্টই বুঝতে পারছি যে এই তরুণরা সব তরুণকে নির্দেশ করে সে কথাটা বলতে পারছেন না আসলে নাসির, কারণ আমরা দেখছি তরুণরা বিভক্ত হয়ে গেছে। এই বিভক্তিটা কিভাবে আসলো আসলে গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে? শুরুতেই আমি আপনাকে এবং টাইমলাইন বাংলাদেশের যারা দর্শকবৃন্দ আছেন সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন বাংলাদেশের ইতিহাসে। 3 আগস্ট গত বছর এই দিনে শহীদ মিনার থেকে সম্মিলিতভাবে এক দফার একটা ঘোষণা এসেছিল। এটা সম্মিলিত ঘোষণা, ভাই বলেছিলেন নাহিদ ইসলামের নেতৃত্বে এক দফার ঘোষণা। আমি হচ্ছে যে এই জিনিসটাকে অত্যন্ত স্ট্রংলি হচ্ছে যে অপোজ করছি যে না, নট নাহিদ ইসলামের নেতৃত্বে, গোটা বাংলাদেশের আপামর জনতার নেতৃত্বে এক দফার সামগ্রিক ঘোষণা এসেছিল শহীদ মিনার থেকে। আর আপনি যেটা বলেছিলেন প্লিজ তোকে ছেড়ে যেন না, এই লাইনটা ছিল হচ্ছে যে 5 আগস্ট সকাল 10:30টার দিকে ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর পাদদেশ থেকে। তবে হ্যাঁ, আজকে 3 জুলাই, দুঃখিত 3 আগস্ট, এই 3 আগস্ট শহীদ মিনারে আপনার হচ্ছে যে সমাবেশ শুরু হওয়ার কথা ছিল 3টায়। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, আমি এর আগেও যখন আপনাদের শোতে এসেছিলাম কিংবা সামগ্রিক বিভিন্ন পত্রিকাগুলোতে আমি লেখালেখি করেছিলাম এবং বিভিন্ন টেলিভিশনে যখন গিয়েছিলাম, তখন আপনারা একটা জিনিসের নাম শুনেছিলেন, কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ। যে গ্রুপটা 7 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ছেলে মেয়েদের দিয়ে তৈরি করা হয়েছিল, যে গ্রুপ থেকেই কিন্তু 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল। ওই গ্রুপের ছেলেমেয়েরাই তো ওই গ্রুপ এবং সামগ্রিক ছাত্রদলের নেতৃত্বে সেদিন আমরা শহীদ মিনারে অবস্থান নিয়েছিলাম, এবং সেখানে আমরা দুপুর হচ্ছে যে 11:30টার দিকে আমরা সেখানে পৌঁছে যাই। মানে আজকের দিনটাতে সকাল 11টা 11:30টার দিকে যখন আমরা পৌঁছে যাই, খুব সামান্য সংখ্যক ছাত্র জনতা সেখানে উপস্থিত ছিলেন। তো আমরা সেখানে উপস্থিত হয়ে এক দফার স্লোগান উত্তোলন করি এবং হচ্ছে যে শহীদ মিনারের
প্রথম দিকে শহীদ মিনারের বা পাশে আমাদের যে অবস্থান ছিল সেখানে মোটামুটিভাবে প্রথম জনগণ জড়ো হয়েছিল ওই জায়গাটাতেই। ওই জায়গা থেকে আমাদের এক দফার স্লোগান, এক দফার বক্তৃতা, মানে ধরে নিতে পারেন ওই দিন আপনি যদি চেক করেন বিভিন্ন ভিডিওস কিংবা বিভিন্ন আর্কাইভের বিভিন্ন হচ্ছে যে ডকুমেন্ট যদি আপনি চেক করেন তাহলে দেখতে পাবেন পুরো শহীদ মিনারকে এক দফা ছাড়া অন্য কোনো স্লোগান তুলতেই আমরা সেই সময়টাতে দিইনি। আমরা শহীদ মিনারের মানুষগুলোকে এক দফায় অভ্যস্ত করে ফেলেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টায়। সেদিন আমার একটা বক্তৃতা ছিল, রক্ত আরো দিয়েছে আরো দিব, কিন্তু এবার আর তাকে ছাড়া যাবে না, হাসিনাকে ছাড়া যাবে না। আজকের দিনও আমার এমন একটা বক্তৃতা ছিল। তো এখন আজকে 1 বছর, এই গণঅভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে, অনেক অনৈক্য আমরা দেখতে পাচ্ছি। তো গণঅভ্যুত্থানের 1 বছর পরে আজকে অনেকেই জিজ্ঞাসা করে যে সফলতা কি ব্যর্থ থাকে, কিন্তু কখনো কেউ জিজ্ঞাসা করে না যে একটা কোটা সংস্কার আন্দোলন, চাকরির যে কোটা সেটার বিরোধিতা করতে গিয়ে একটা আন্দোলন কিভাবে এক দফায় রূপান্তরিত হয়েছে, সেই ইনভেস্টিগেশনটা কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো জার্নালিস্টকে এখনো পর্যন্ত দেখিনি সেই ইনভেস্টিগেশনটা করতে, যে একটা কোটা সংস্কার আন্দোলন কিভাবে এক দফার দিকে রূপান্তরিত হলো। দেখেন এই বাংলাদেশের মাটিতে কারা এক দফার, বাংলাদেশের মানুষকে কারা এক দফার চর্চা করিয়েছে, কারা বাংলাদেশের মানুষকে এক দফা শিখিয়েছে। এই এক দফার যে দাবিটা, আন্দোলন 9 দফা ছিল, একটা সময় আন্দোলন 8 দফা ছিল, 19 তারিখের পরে এই দফাগুলো আসছিল, কিন্তু এই এক দফার আন্দোলনটা কার ছিল? এই এক দফার আন্দোলনটা ছিল এই বাংলাদেশের 1.5 দশক যাবত, মানে দীর্ঘ 17 বছর অধিক সময় ধরে এই বাংলাদেশের একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের এই রাষ্ট্রের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশিতে সব থেকে নিপীড়িত নির্যাতিত যে সংগঠন, হাজার মানুষ গুম, খুন, নির্যাতন, বাড়িহারা, ঘর হারার মধ্য দিয়ে। তো এই যে এক দফার যে ভিত্তিটা তৈরি হয়েছিল, আমরা কিন্তু হচ্ছে যে এক দফার চর্চা করে যাচ্ছি একটা দীর্ঘ সময় ধরে। তো সকলে অনেকের দফা ছিল 9 দফা 8 দফা, সেখানে কিন্তু আমরা এক দফার দিকে নিয়ে আসছি। এবং এই যে দেখেন, আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি, তার মানে কি আমি সংগঠন তো জাতীয়তাবাদী ছাত্র দল, এটা তো হচ্ছে যে একটা বাক্য, কিন্তু এই সংগঠনটা কিন্তু আমি সংগঠন, আমরা যারা সংগঠন করি আমরাই কিন্তু সংগঠন। এই সংগঠন কিন্তু আমাদেরকে শিখিয়েছে, দীর্ঘ এই দুঃশাসন মোকাবেলার মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কোন সময় কোন সিদ্ধান্তটা নিতে হয়। তো এই দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা মেনটেনের মধ্য দিয়ে 2024 সালের 5 জুন যখন হাসিনা এই কোটাকাটাকে বাতিল আবার নিয়ে আসলো, তখন কিন্তু আমাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমরা বুঝতে পারছিলাম এটা আবার আন্দোলনের দানা বাঁধবে। ঠিক আছে, আমি লাস্ট একটু শেষ করে দিয়ে যাচ্ছি। তো যার ফলশ্রুতিতে আমাদের টার্গেট ছিল একটা ফেসিবাদ আন্দোলনে ভুল করে, কারণ সে ফেসিবাদ, সে ভুল করবে, সেই ভুলের সুযোগটা কে নিতে পারবে? কোনো জেনারেল স্টুডেন্ট সেই সুযোগ নিতে পারবে না, হাসিনাকে স্বৈরাচার বলতে পারবে না। সেই উদ্দেশ্যে আমরা 7 জন কিন্তু পরিকল্পনাভাবে আমাদের আলাদা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছিলাম, যেটার রেজাল্ট আমরা 14 তারিখ পেয়েছি। কিন্তু দুঃখজনক হলো ব্যাপারটা সত্য, আজকে যিনি প্রধান উপদেষ্টার চেয়ারে আছেন, আমি অন্য কোনো উপদেষ্টাকে ধরে কথা বলছি না, আমি সরাসরি ডক্টর ইউনূস, যিনি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওনাকে ধরেই কথা বলছি। উনিও কিন্তু বাংলাদেশে নিপীড়িত একজন মানুষ। আজকে এত হাজার রক্তের বিনিময়ে তিনি আজকে কিন্তু উপদেষ্টার পদে তিনি গিয়েছেন, কিন্তু দুঃখজনক হলো ব্যাপারটা সত্য, তিনি কিন্তু সামগ্রিক শক্তিগুলোকে অন করতে পারেননি। কিন্তু আমি ফার্মলি বিলিভ দ্যাট, এখানে বসে আমি ওপেনলি বলছি, আজও মনে হয় ডক্টর ইউনূস সাহেব গণঅভ্যুত্থানের হিস্ট্রি তিনি অনেকাংশেই জানেন না, অথবা ওনাকে জানতে দেওয়া হয়নি। আসবো আবারও আপনার কাছে। ওসমান হাদি, আপনি তো শুনলেন, আমরা দেখছি যে গণঅভ্যুত্থানে যে যার ভূমিকা ছিল এবং যাদেরকে যা প্রাপ্য সেটা দেওয়া হচ্ছে না বলে এক ধরনের ক্ষোভ, খেদ, এটাও যেমন দেখছি, আবার একরকম ক্রেডিট নিয়ে রাজনীতি সেটাও দেখছি। সাম্প্রতিক সময় আপনি দেখবেন সাদেক কায়েমকে কেন্দ্র করে একটা আলোচনা হয়েছে, নাহিদ একটি পোস্ট দিয়েছে, নাহিদ ইসলামের পোস্টের পর আবার জামাত দেখলাম কটাক্ষ করে নাহিদ ইসলামকে নিয়ে কথা বলছে। তো আপনি আসলে আপনার কাছে জানতে চাই যে গণঅভ্যুত্থানের এই যে ক্রেডিটের যে রাজনীতি থেকে আসলে কে কি ফায়দা নিতে চায়, মানে আপনি কিভাবে দেখছেন? প্রথম হলো আপা, আমি আপনাকে বলি খোলামেলা, মানে আমি ভাইদের আলাপ শুনলাম এবং আমার কাছে খুব ক্লান্তিকর লাগতেছে। কি অর্থে ক্লান্তিকর লাগতেছে? ধরেন এই আন্দোলনের সাদিক কায়েমের কন্ট্রিবিউশন কি, নাহিদ ইসলাম কি এক দফা ঘোষণা করলো কি করলো না, 9 দফা থেকে 1 দফা কিভাবে আসলো, অনেক লম্বা গল্প, আগামী 20, 30, 40 বছর ধরে মানুষ লিখতে থাকবে, একাডেমিয়ায় চর্চা হবে। এখন আমি আপনার এখানে ওঠার আগে লিফটে এক মুরব্বীর সাথে দেখা হলো, উনি দৌড়ে এসে বললেন যে ভাই, আপনাদের যে আলাপ টালাপ দেখি টিভিতে, এত কিছু তো আমরা বুঝিও না, কিন্তু যেটা বুঝতে চাই এর মানে হলো ন্যূনতম একটা ভালো বাংলাদেশ, যেটা আমরা সহজে বলি একটা মানবিক মর্যাদা সম্পন্ন ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র, একটা ভালো বাংলাদেশ। এখন মুশকিলটা হলো আজকে 1 বছর পরে আমাদের যেই তর্ক ভীষণভাবে করা দরকার ছিল, সেই তর্কটা কি আপনি নিশ্চয়ই কনসাসলি না, কিন্তু আমরা মিডিয়া থেকে শুরু করে সবাইকে ইচ্ছা করেই ওই তর্ক যাতে সামনে না আসে এই জন্য পিছনের এই আলাপ করছি কিনা। আজকে আলাপ করবার কথা ছিল নাহিদ ইসলাম জীবনে এত ঝুঁকি নিলেন, 1 বছরে নাহিদ ইসলামরা
সেই ইনসাফের নতুন বাংলাদেশ বিনির্মাণে কি কি নতুন করতে পারলেন? বিএনপি সেটা নিশ্চয়ই আমরা সেই জায়গায় যাব। এত বড় বিএনপি স্টেক হোল্ডার, সে এখন বারবার বলবার চেষ্টা করছে সে এটা করেছে সেটা করেছে, ভেরি ওয়েল, কিন্তু বিএনপি গত 1 বছরে কি দেখাতে পেরেছে মানুষকে কোন হোপ যে আমি ক্ষমতায় গেলে কি দেখাতে পারবো? জামাত ইসলাম নতুন কি আনতে পারলো? মানে আমাদের তো বরং 1 বছরে এই রাজনৈতিক প্রতিযোগিতাটা তুমুল হওয়া দরকার ছিল। এখন আজকে আমরা বলছি যে, তবে আমি একটু ফাঁকে বলতে চাই আবিদ ভাইয়ের সাথে যে নাহিদ ইসলাম ঘোষণা করে নাই। এখন দেখেন এখানে দুইটা ব্যাপার খুব কথা, একটা অনেকে বলতে চায় বিশেষ করে আমাদের ছাত্র দলের ভাইয়েরা, আমি আপনাকে খুব খোলামেলা বলি, বাংলাদেশে আমি শত সমালোচনা সত্ত্বেও দুটো ছাত্র সংগঠনকে সবসময় এক্সট্রা একটা অ্যাডভান্টেজ শ্রদ্ধার সাথে দেই, যাদেরকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভ্যানগার্ড মনে করি। একটা হলো ছাত্রদল আর একটা ছাত্র শিবির। এদের অনেক সমালোচনা আছে, নিজেদের মধ্যেও প্রচন্ড ঝগড়াঝাটি আছে, কিন্তু দেখবেন বাংলাদেশ বিপদে পড়লে আপনি এদেরকেই ভ্যানগার্ড হিসেবে সবার আগে পাবেন। সুতরাং আমাদের জায়গা হলো যে এই ন্যূনতম তাদের ঝগড়াঝাটি থাকার পরও এমন পর্যায়ে যেন তারা গিয়ে না পৌঁছায় যেটা আওয়ামী লীগ অ্যাডভান্টেজটা পায়। আমার ভীষণ খারাপ লাগলো, গতকালকে দেখলাম সম্ভবত এই ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে ছাত্রদল শিবিরের সমালোচনা করছে, শিবির ছাত্রদলের সমালোচনা করছে, বাকশাল শিবিরের করছে। ভাই সবার পলিটিক্যাল ঝামেলা তো থাকবে, কিন্তু সেটা আওয়ামী বয়ানে কেন? আমাদের নতুন বাংলাদেশে এখন যদি ছাত্রদল শিবিরের মতো কথা বলে তাহলে তো ছাত্রদল শিবির হয়ে গেলেই পারতো। বাকশাল যদি ছাত্রদলের মতো কথা, তাহলে তো এতগুলো সংগঠন লাগতো না, এই বিউটি তো থাকতো না, সবাই অনেকগুলো সংগঠন থাকবে। কিন্তু আপনি যদি সেই আওয়ামী ন্যারেটিভেই আপনি অন্যের সমালোচনা করেন তাহলে নতুন বাংলাদেশটা কি হলো? এর মানে নতুন ন্যারেটিভ নতুন সমালোচনা জেনারেট করবার যে ক্যাপাসিটি, এটা আমাদের কারো নাই। ক্যাপাসিটি যে নাই, সেই ক্যাপাসিটি অর্জনের জন্য যে চেষ্টা করা দরকার সেটা আমাদের অনেকের নাই। তো এখন ব্যাপার হলো, আমি যেটা আপনাকে কাইন্ডলি একটু বলি, নাহিদ ইসলামের সাথে আমার 101টা সমালোচনা আছে নাহিদ ইসলামের ব্যাপারে, কিন্তু এর পরেও এটাই তো সত্য। ধরেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমি জানি অত্যন্ত টেকফুলি বলেছেন যাতে এই গত ফ্যাসিস্ট সরকার যাতে বলতে না পারে যে এটার সাথে রাজনীতি জড়িয়ে গেছে, সুতরাং মেরে দাও, বিএনপি থাকলে মারা যাবে, জামাত থাকলে মারা যাবে। তো উনি বলেছেন যে না, এটা তো ছাত্রদের আন্দোলন, এবং টেকফুলি, এটা আমরা মানি। কিন্তু ধরেন হাসিনার পতন হয় নাই, তো হাসিনার পতন হলে আপনি চক্ষু করে বলেন তো সবার আগে ফাঁসিটা হলো কার হতো? জামাতের হতো, বিএনপির কার হতো না? সবার আগে নাহিদের হতো। চক্ষু বন্ধ করে বলে আমাকে আপনারা যত ডেকে বলেন কিছু হতো না, কারণ 1 দফা 3 তারিখ যেদিন স্বাক্ষরটা হয় সেদিন কিন্তু নাহিদ তার নিজের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছে। ব্যাপারটা এমন না, এটা অনেকেই বলা হয়েছিল, আপনারা সেই ঘোষণাটা দেন। তো নাহিদকে এই ক্রেডিটটা দিয়েই তার শত সমালোচনা করতে হবে। হ্যাঁ, নাহিদের হাজারটা ভুল থাকতে পারে, কিন্তু তার মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করে নাহিদের সারা শরীরে যে দগদগে স্মৃতি, তার উরুতি আপনারা দেখেছেন, এই ডাকটি কোনো মানুষ দেখার মতো। হ্যাঁ, নাহিদের হাজারটা প্রবলেম আছে, তারা করাপশনের সাথে জড়িত হলে বলবো, কিন্তু এর জন্য এখন আমি বলবো যে নাহিদ ইসলাম করে না, আমি করেছি পিছন থেকে। তো বিএনপি যদি পিছন থেকে করে, জামাত ইসলাম যদি পিছন থেকে করে, তাহলে সামনে আসলেন না কেন? বাচ্চাদেরকে লাগলো কেন? নাম্বার 2, কোটা থেকে যারা কোটা আন্দোলন করে তারা কি আসলে একটা করতে পারে? ভাই যেটা বললো, তারা কি পলিটিক্যাল আন্দোলন পারে? এই ফ্রেমিংটা আসলে ভালো না। এই যারা কোটা আন্দোলন করেছে, এই ছেলেরা শুধু কোটা আন্দোলন, এই ছেলেরা গত ক্যাম্পাসে 5-7 বছর ধরে ছাত্রদল যখন ক্যাম্পাসে দাঁড়াতে পারে না, ছাত্র শিবির দাঁড়াতে পারে না, তখন ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসে দাঁড়িয়েছিল। সেই ছাত্র অধিকার পরিষদ ভেঙে ছাত্র শক্তি যখন হয়েছে, ওদের শক্তি ক্ষয়ে গেছে, তাও তো ন্যূনতম কিছুটা একটা দাঁড়িয়েছে। তো তাদের একটা জায়গা থেকেও তারা কোটা নিয়ে বলেছে, কিন্তু ব্যাপার হলো যদি পারতেনি তাহলে ছাত্রদল নামই করতো। ছাত্র অধিকার পরিষদ কখনো হাসিনার থ্রেট ছিল না ভাই। ছাত্র অধিকার পরিষদ থ্রেট অফ কোর্স ছিল, এই কথা ভাই শুনেন। নূরের 101টা প্রবলেম থাকতে পারে, কিন্তু নূর একা যে মাইর খাইছে সারা বাংলাদেশে, সেটা কয়জন খাইছে? হাসিনাকে হাসিনা বলতে শিখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী। ভাই এটা আপনি আপনার মতো করে বলেন, দেখেন কয়জন ভোট নেন এখন। আপনি যদি বলেন হাসিনাকে হাসিনা বলতে শুধু বিএনপি শিখাইছে, আপনাকে বিনীত অনুরোধ করি এখন পোল দেন, বাংলাদেশের মানুষ কয়জন সেটা মানে। দেখেন বিএনপিকে আমি হাজারটা সমালোচনা সত্ত্বেও বলি যে বিএনপিকে কোনোদিন কর্নার করা যাবে না, এবং বিএনপি হলো বাংলাদেশের সবথেকে বড় সেই সার্বভৌমত্বের ফোর্স। কিন্তু এইটা যদি যে আজকে আমি জামাতের আমির বলবে এই 1 দফা আমরা করেছি, বিএনপি থেকে ভাই এই সমালোচনাটা না করে, ধরেন এটা আমরা করলামই না, আজকে ক্ষতি কি দেশের বলেন? বরং এই প্রতিযোগিতাটা করি যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের কাছে অবস্থা। ঠিক আছে, অ্যাডভোকেট আলী নাসের খান, আপনার কাছে আসি। আপনি বলছেন যে আমাদের গণঅভ্যুত্থান বেহাত হয়ে গেছে, এর আগে আপনি এরকম বলছিলেন, এবং আমরাও দেখলাম যে নাহিদ ইসলামকেও বলতে শুনলাম যে আরেকটি ফ্যাসিজমের যাতে আবার না আসে সেই শঙ্কা রেখে ঘরে ফিরে যেতে পারে না, তিনি বলেছেন। আমরা যদি আসলে ওই জায়গাটাই ফোকাস করি যে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বা গণঅভ্যুত্থান বেহাত হয়ে গেছে স্পেসিফিক যদি বলি, তাহলে বেহাতের দায় এখন কাদের উপর বর্তাবে? সেখানে যদি অন্তর্বর্তী সরকার যারা দায়িত্বে আছেন তাদের তো আসলে অনেক ভূমিকা নেওয়ার কথা ছিল। এই পরিষদে তো আপনাদের প্রতিনিধি আছে, তো সেই জায়গা থেকে গণঅভ্যুত্থানের নাহিদদের সাথে যারা ছিলেন যোদ্ধা, তাদের প্রতিনিধি আছে, তারা কেন পারলেন না? তাহলে এই পরিষদের যেহেতু পারলেন না, যে ব্যর্থতার দায় তারা এটা কাঁধে নিয়েও সেখানে থাকলেন কেন? তাহলে কি ক্ষমতার প্রীতি সে কারণেই থেকে গেলেন? তাহলে ব্যর্থই যদি হয় তাহলে থাকলেন কেন? অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা 2 জন আছেন। আগে একজন ছিলেন নাহিদ ইসলাম, তিনি পদত্যাগ করে দলে এসেছেন। এখন আছেন মাহফুজ আলম এবং আছেন আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। তো তারা গোটা ছাত্রদের প্রতিনিধি হিসেবে গিয়েছেন, এনসিপির নয়। তিনি
না আমি বা বলেছি অন্যান্য যে না। তারা এই জন্য যদি গণঅভ্যুত্থান জি, ব্যাহত ওইটা হয়েছে, সেই প্রসঙ্গে এটা এসেছে। আপনি স্পষ্ট করে বললে ওনাদের সাথে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের সম্পর্ক নেই। তো আর গণঅভ্যুত্থান ব্যাহত হয়েছে এই দায় কার? এই দায় প্রথমত আমরা যারা আন্দোলন করেছি সবার, দ্বিতীয়ত আমরা যারা রাজনৈতিক দল বিলং করি বা অন্যান্য সংগঠন বিলং করি আচ্ছা, তাদের। গণঅভ্যুত্থান ব্যাহত হয়েছে যখন আপনি বলছেন, তখন সাধারণ মানুষের উপর তো আপনি দায় দিতে পারবেন না, কারণ গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা আছে, যে পরিবর্তনের কথা আপনারা বলছেন, সিস্টেমের যে চেঞ্জের কথা বলছেন, সেগুলো তো আসলে সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার গণঅভ্যুত্থানকে ধারণ করে কিনা সেই জায়গা থেকেই তো আপনার চিন্তা করতে হবে। এই জন্য আমি বললাম দায়টা কেন নিলাম, কারণ আমরা বিপ্লবীদের উপরও দায় দিতে চাই। এই জন্য দেখুন, আমার বন্ধু রাজুল করিম রনি, তিনি একজন তাত্ত্বিক এবং আলোচক, তিনি বলেন যে জুলাই গণ আন্দোলনে বা গণ অভ্যুত্থানের ক্রেডিট দাবি করতে পারে শুধুমাত্র শহীদেরা, যারা কবরে শায়িত আছেন। রাইট। কোনো জীবিত ব্যক্তি আমরা ক্রেডিট দাবি করতে পারিনি স্বতঃস্ফূর্ত আন্দোলনে। আমরা যে ইভেন্টে যিনি স্যাক্রিফাইস করেছেন সামনে ছিলেন, যেমন নাহিদ ইসলামের ভূমিকার কথা ভাই একটু অপোজ করলেন, কিন্তু নাহিদ সামনে ছিলেন। কিন্তু নাহিদ আজকে বলেছেন স্পষ্টভাবে যেটা গণমানুষ এক দফা ঘোষণা করেছে, তিনি এটা তার বিনয় বলতে পারেন এবং সত্য এই আকারে বলেছেন। তো না, এখন এক দফার আমি ঘোষণা, পয়েন্টে এটা একটু আসছি। বলি, এক দফার ঘোষণা কিন্তু আসলে আগে এসেছে, মানে অনেকেই করেছেন, শুধু এটা 16 জুলাই না, শিক্ষকরা বিভিন্ন করেছেন, সময় হাসিনার পতনে শিক্ষকরা করেছেন। প্রত্যেকে বলেছে। এর আগে আমরা এমনটাও শুনেছি, ফাহাম আব্দুল সালামও বলেছিলেন, কিন্তু এখন দফা নয় দখল, তাই না? তো এটা তো 2 তারিখে ঘোষণা করেছে, এরকম অনেকেই আরো অফিশিয়ালি তো একটা অ্যাড্রেস করার ব্যাপার আছে, যেটা অফিশিয়াল উত্তরটা দিচ্ছি। দেখুন, এটা বিএনপি নানান সমাবেশে বলেছে, এবি পার্টির মতো দল বলেছে, গণ অধিকার বলেছে, একদম স্বৈরাচার পতন বা হাসিনার পতন বারবার চেয়েছিল, ছাত্ররা চেয়েছে। কিন্তু আপনি একটা ধারাবাহিক আন্দোলন, আপনার জুলাই যদি আমরা 1 জুলাই থেকে শুরু করে 16-17 তারিখে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন হামলা হলো, পরে আমাদের এই 6 জন শাহাদাত বরণ করলেন। হ্যাঁ, তারপর আমরা যখন গায়েবানা জানাজা হলো আবু সাঈদের মৃত্যুর পর, তারপরে সারা দেশ যেভাবে ফুঁসে উঠলো, তারপরে যে সিস্টেমেটিক একটা আন্দোলন, এটা এক দফায় রূপান্তর, তার পেছনে এসে দাঁড়িয়েছে এদেশের মানুষ। কাদেরকে ভরসা করে? সামনে এই ছাত্ররা ছিলেন এবং তাদেরকে ভরসা করেছেন, এটা সত্য। কিন্তু পার্টিসিপেশনের জায়গাতে আমরা সবাইকে ক্রেডিট দিচ্ছি, এর তো ক্রেডিট না দেওয়ার কিছু নেই। তো গত 16 বছরে কিন্তু হাসিনা বিরুদ্ধে আন্দোলন হয়েছে। হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে কবে থেকে? 2013 থেকে। সেটা মাহমুদুর রহমান সাহেব লিখে থাকুন বা আমার দেশ লিখে থাকুন। তো তারপরে তো আমরা দেখলাম যে 18 সালে নির্বাচন দেখলাম, তার আগে একটি নির্বাচন দেখলাম, পরে একটা ডামি ইলেকশন দেখলাম। 28 তারিখে তো বিএনপি যে সমাবেশ দিয়েছিল, ভাই স্বীকার করবেন, এটা মির্জা ফখরুল সাহেব, তারেক রহমান সাহেব, সেখানে শুধু বিএনপির লোক ছিল? প্রত্যেক রাজনৈতিক দল, এদেশকে যারা ভালোবাসে, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, প্রত্যেক বর্গের মানুষ সেই বিএনপির মিছিলে অব্দি উপস্থিত হয়েছে। কারণ শুধু দেখতে চেয়েছে যে একটা গণপ্রতিরোধ এবং সেখান থেকে একটা ডাক। যেমন 2013 সালে হেফাজতের সমাবেশের পর এবং বিএনপির আগের দিনকার সমাবেশের পর মানুষ আকাঙ্ক্ষায় ছিল যে জুলুম এমন পর্যায়ে পৌঁছেছে, সঠিক নেতৃত্ব আমাদেরকে জুলুম থেকে মানে মুক্তি দিতে পারে। কিন্তু আমরা 28 তারিখে দারুণভাবে ব্যর্থ হয়েছি, 2018 সালে ব্যর্থ হয়েছি। কিন্তু যারা সাফল্যের দিকে নিয়ে গেলেন সমাজের সেই নিষ্কলুষ অংশ, যাদের আগে আপনার হাসিনার বিরুদ্ধে লড়াই ইতিহাস ছিল, আমি ছোট করে বলি, আপনার আসিফ বলেন, নাহিদ বলেন, বাকার বলেন, আক্তার বলেন, কাদের, ওরা কোন আন্দোলনটা ক্যাম্পাসে করেনি যা ছাত্র দলের জন্য, ছাত্র শিবির অন্যের জন্য সহায়ক। সেট নামে একটা সংগঠন ছিল, স্টুডেন্ট এগেইনস্ট টর্চার। তারা ছাত্র অধিকার পরিষদের সেই অংশটি যারা খুবই স্মার্ট এবং ক্রিয়েটিভ কাজকর্ম করতেন, তাদের কারণে দেশ সময় বন্ধ হয়েছে, মোদি বিরোধী আন্দোলন হয়েছে, আবদুল ফাহাদের মৃত্যুর পর এখানে আন্দোলন আমরা হয়েছে। আবার একটু বলি, আপনি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, এটা সাধারণ মানুষও জানে এবং আপনারা কি মেসেজ দিতে চান সেটা বুঝতে পারছি। কিন্তু আমার একটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা তো শিবিরকেও এরকম বলতে শুনেছি বা জামাতকেও বলতে শুনেছি যে আমাদের ছেলেরাই এই গণঅভ্যুত্থান করে দিয়েছে, কিন্তু পাশাপাশি আবার এমনটাও শুনি যে আগে যদি জানতাম যে শিবির এটাতে ছিল তাহলে এই আন্দোলন নামতাম না, এরকমও তো আছে। আবার ধরেন আপনি যে কাদেরের কথা বললেন, সেই কাদেরও কিন্তু একটা কথা বলেছে যে শিবিরের ছাত্র শিবিরের যারা আওয়ামী লীগ সেজেছিল, যুবলীগ সেজেছিল, দুঃখিত, ছাত্রলীগ সেজেছিল, তারা ছাত্রলীগের চেয়েও বেশি গণরুমে টর্চার করেছে, এটা প্রমাণ করার জন্য যে সে শিবির ছিল না। এই তথ্যটাও তো বাইরে এসেছে। তাহলে এই বিষয়টা মানুষকে, আপনি সাধারণ মানুষকে, এখন আমরা যখন পেছনে ফিরে তাকাচ্ছি এবং সামনের দিক চিন্তা করছি, তখন কার কি ভূমিকা সেটাও যেমন আমরা বুঝবো, তেমনি বুঝবো যে সাধারণ মানুষের সে আস্থাটা আপনারা কতটা ধরে রাখতে পেরেছেন। এই জায়গা থেকে আমি একটু জানতে চাই যে আপনারা কী করে মানুষকে কনভিন্স করবেন এখন যে সুপ্ত রাজনীতি, গুপ্ত রাজনীতির মধ্য দিয়ে রাজনীতির চর্চা হলো, এই প্রতারণার রাজনীতির মানুষকে আসলে কি মেসেজ দেবে? আপনি 100% মানুষকে কনভিন্স করতে পারবেন কিনা? আপনার কাছে প্রশ্ন আমার। দেখুন, যে প্রশ্নটি ছাত্র শিবিরকে নিয়ে করেছেন, আমি ছাত্র শিবিরের প্রতিনিধি না, বা তার রাজনীতি, এখনকার রাজনীতি সম্পর্কে স্বচ্ছ আমার ধারণা নেই। সেই প্রশ্নটা হয়তো বা সাদেক কায়েম বা তাদের কেন্দ্রীয় সভাপতি বা ফরহাদ দিতে পারবেন ভালো করে, যে ভূমিকাটা কারা সেখানে ক্যামোফ্লেজের রাজনীতি করেছেন, কেন করেছেন। ছাত্রলীগে আপনাদের দলের নেতা ছিল এবং দেখেন যে আপনি সার্জিস আলমের কথা বলছেন, তো সার্জিস আলম আপনার একটি ইন্টারভিউ কিন্তু বিস্তারিত বলেছে
ধরেন যিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি তার অস্ত্র ছেড়ে আপনার পতাকা তলে এসে এই পূর্বেকার যিনি স্বৈর শাসক বা সেখানকার যে কমান্ডার তার বিরুদ্ধে ধারণ করেছেন, হিউম্যানিটেরিয়ান যে ল, যে যুদ্ধ আইন, আপনি কি বলবেন, আপনার পক্ষে না বিপক্ষে? ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা হলে ছিলেন তারা পক্ষ ত্যাগ করে মেসেঞ্জার গ্রুপ থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যখন দেখলেন জুলুম, তো এটাকে আমরা বলতে পারি যে আপনাকে জন্ম থেকে বিএনপি করতে হবে? বিএনপির জন্ম তো হয়েছে আওয়ামী লীগের পরে। আমরা কি এটা বলতে পারি যে আপনাকে এনসিপি করতে হলে শুরু থেকে করতে হবে? এনসিপি যারা করেছেন আর দুইটা দল করেছেন, ভবিষ্যতে যে রাজনৈতিক দলটি হবে মানে সেটা তো অন্য ছাত্রলীগ, আপনি জায়গায় বলছেন ছাত্রলীগ করলেও সে পরে না, এসে আমি এটা করতে পারে। জুলের ভূমিকাটা দেখতে পাচ্ছি। আমি ওই সমস্ত ভাইদেরও ক্রেডিট দিতে চাই যারা হাসিনার রাজনীতি একসময় সাপোর্ট করেছে কিন্তু তারা তাদের পক্ষ ত্যাগ করে এই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, এমন ছাত্রের সংখ্যা অসংখ্য। যদি আমরা সত্য বলি এটা আমরা বলবো। সেখানে ছাত্র শিবিরের যারা প্রকাশ্যে এসে হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছেন, ছাত্র দলের ভাইরা যারা করেছেন, ছাত্র শক্তির যারা করেছেন, ইসলামী আন্দোলনের যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যারা করেছেন, আপনি কাদেরকে বাদ দিবেন? যে সাধারণ মানুষ ভোট দিতেন আওয়ামী লীগে কিন্তু হাসিনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তার ছেলে শাহাদাত বরণ করেছেন, আপনি তাকে কি বলবেন? যেই মা যিনি আওয়ামী লীগে ভোট দিতেন তার ছেলে তার কথার বিরুদ্ধে গিয়ে রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, তাকে কি বলবেন? মানে তাদের নিয়ে তো কোনো প্রশ্ন নাই এখানে। প্রশ্ন হচ্ছে যে সততার প্রশ্ন আর কি, হ্যাঁ, নীতি এবং কৌশলের জায়গায় আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিবেন সেটার প্রশ্নে আমি আপনি এসেছি। যদি বলেন যে আমি ছাত্র শিবির করতাম, অন্য রাজনীতি করতাম, কিন্তু তাদেরই ছত্র আমি এবার টর্চার করছি, এটি ফৌজদারি অপরাধ, অবশ্যই এটি শাস্তি হওয়া উচিত। এবং এই গুপ্ত রাজনীতি অবশ্যই নিন্দনীয়, আপনি প্রকাশ্যে করবেন। আমি ছাত্রদলকে একটা ক্রেডিট দিতে চাই এজন্য যে আমরা দেখে যে ক্যাম্পাসের মূল ক্যাম্পাসে ঢুকতে না পারলেও সেটা তারা শহীদ মিনারে করেন, বাইরে করেন, তারা প্রকাশ্যে মিছিল করেছেন, নয়াপল্টনে করেছেন। আবার ছাত্র শিবিরকেও বিভিন্ন সময়ে আমরা অনলাইনে অন্য জায়গায় সোচ্চার হয়েছি, কিন্তু আমি তাদের সেই রাজনীতি প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কিন্তু আপনি যেটা বলেছেন যে ছত্রছায়া থেকে ক্যামোফ্লেজের রাজনীতি, এটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত পক্ষে এসেছে তাদেরকে হাসিনা আমলের মতো ট্যাগিং করা যে আপনি হচ্ছে দেশ বিরোধী, আপনি হচ্ছেন জঙ্গি, আপনি ছিলেন রাজাকার, আপনি ইসলামের পক্ষ, এখানে তো ডানপন্থীরা অংশ নিয়েছে, বামপন্থীরা নিয়েছে, মধ্যপন্থীরা নিয়েছে। তো আমরা মনে হয় জুলাইবাজি না করি, আমরা গণঅভ্যুত্থানকে দেখি, এতে গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই ক্রেডিটটা নেওয়া উচিত। আর যদি ক্রেডিটবাজি করতে চাই তাহলে অবশ্যই আমাদের শহীদরা। ধন্যবাদ আপনাকে। আমরা তো পরিবর্তনের কথা বলছি, আমি আবিদ আপনার কাছে শুনতে চাই যে ছাত্রদলের মধ্যে গণঅভ্যুত্থানের পরে কি পরিবর্তন হলো? আপনাকে ধন্যবাদ। গণঅভ্যুত্থান পরবর্তী সময় দেখেন, সবসময় একটা কথা বলে থাকি, একটা গণঅভ্যুত্থান একক পরিকল্পনা কিংবা কৃতিত্বের মধ্য দিয়ে হয় না। একটা গণঅভ্যুত্থান ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে হয়। কারো প্রভাব বেশি থাকে, কারো প্রভাব কম থাকে। তো এই গণঅভ্যুত্থানে এক দফা নিয়ে অনেক কথা হচ্ছিল। দেখেন, আমি একটু আগে হাদি ভাই একটু আগে বলতেছিল যে এখানে এক দফা ঘোষণা করা হয়েছে, মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। ভাই, আমি আপনাকে ওপেন হচ্ছে যে স্ক্রিনে একটা প্রশ্ন করছি, আপনি কি জানেন কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানটা কোন ছেলেটা উত্তোলন করেছিল? এইটা এই স্লোগানকে বিকৃত করেছে। আরে ভাই, আপনি এটা বলেন যে কে বলেছে স্বৈরাচার ছাত্র দলের একজন করেছে। তাহলে যেই ছেলেটা কে বলেছে স্বৈরাচার স্লোগানের উত্তোলনের মধ্য দিয়ে রাজু ভাস্কর্য থেকে কোটা সংস্কার আন্দোলনকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা রূপ দান করা সর্বোচ্চ চেষ্টা ঠিক 10 মিনিট আগে মানে যখন তুমি কে আমি কে রাজাকার এরপরে আমাদের ছাত্র ভাই দলের ভাইদের পক্ষ থেকে যোগ করা হয়েছে কে বলেছে তুমি কে স্বৈরাচার। এই মিছিলটা হলো কিভাবে আসলো? তুমি কি মিছিলটা কি হুট করে চলে আসলো? তুমি কি আমি কে রাজাকার মানে আপনি পরের অংশটা স্লোগান বলছেন, বাট আসলো কি রাজাকার? সেখানে কি আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল জেনারেল স্টুডেন্টদের সাথে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল অংশগ্রহণ ছিল না? অবশ্যই ছিল। কিন্তু না, কিন্তু আপনি বলতেছেন যেখানে মৃত্যুপরণ হয়ে গেছে সেখানে নাহিদ ইসলাম সবার আগে এটা বলতে হবে। নাহিদ ইসলাম সাইন করেছে। শুনেন, আপনি নাহিদ ইসলামের নেতৃত্বে আন্দোলন করতে পারেন, কিন্তু আমি নাহিদ ইসলামকে অন করে আন্দোলন করি না। আন্দোলনের বিভিন্ন চরিত্র থাকবে। আন্দোলনের বিভিন্ন প্রবলেম কি ভাই? হাজারটা থাকবে, আমি কেন নাহিদ ইসলাম কোন করতে দিবেন? আমি আমার সংগঠনকে অন করে আন্দোলন, আমার তো সমস্যা নাই। আপনি সেটাকে কেন বলছেন না যে নাহিদ ইসলামের কন্ট্রিবিউশন নাই? আপনি যেমন ভাবে নাহিদ ইসলামের কথা বলবেন তেমন ভাবে এটাও বলবেন যে বাদবাকি যারা এক দফার দিকে ছিল তাদেরও মৃত্যু পরোয়ানা সেখানে ছিল। যে ছেলেটা স্বৈরাচার স্লোগান উত্তোলন করেছিল তার পরের দিনে ইয়ারকি মাঠের ভাষাকে তছনছ করা হয়েছিল। নাহিদ ইসলামরা গোটা বিশ্বের কাছে পরিচিত ব্যক্তি হয়ে গেছিল। নাহিদ ইসলামরা জেনারেল স্টুডেন্টদের কাছে বেঁচে গেল। জাতীয়তাবাদী ছাত্রদলের আপনি সাইড হইতেছেন ভাই। শুনেন, আপনাদের ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হচ্ছে কি? আপনাদের হচ্ছে ইনফেরিয়রিটি কমপ্লেক্স। আর কিছু না। এবার আসেন, আপনাদেরকে মানুষ এত ক্রেডিট দিতেছে, আপনাদের ভালো লাগতেছে না। আপনি আপনার সময় বলবেন। এবার দেখেন, আপনি যেটা বলছেন যে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল কি প্রশ্ন করেছিলেন, কতটুকু পরিবর্তন হয়েছে গণঅভ্যুত্থানের পরে? পরিবর্তন কি? জাতীয়তাবাদী ছাত্রদল এই গণঅভ্যুত্থানের অনেকগুলো স্টেক ছিল, তার ভিতরে জাতীয়তাবাদী ছাত্রদলের একটা বৃহৎ স্টেক এখানে ছিল আন্দোলনটাকে এক দফায় প্রভাবিতকরণ এবং ত্বরান্বিতকরণের ক্ষেত্রে। তো এখন এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা কিন্তু বাসায় ফিরে গিয়েছি। আমার একটা স্বপ্ন ছিল, আমি আমার জুনিয়রদেরকে বলতাম যদি হাসিনার যেদিনই পতন হবে সেদিন আমি রাজপথে ঘুমাবো। সেদিন 5 আগস্ট সকালে যখন এই চাংখারপুলের এই যে মৃত্যুকূপে থেকে যখন আমি
সাধারণ শিক্ষার্থীদেরকে বলেছিলাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবো না। আমরা কিন্তু সেদিন কাউকে ছেড়ে যাইনি। সেদিন চাংখারপোলে 5 জন শহীদ হলো। সেখানে শহীদ হওয়ার পর সাংবাদিক সমিতির মেম্বারদের সাথে যখন আমি কথা হলো বিশ্ববিদ্যালয়ের, বলে যে ভাই আপনি পলাশী দিয়ে আসেন। আমি যখন আবার পলাশী দিয়ে ঢুকতে গেলাম, তখন সেনাবাহিনীর সেনা অফিসারদের সাথে যখন আবেগঘনভাবে বলছিলাম যে আমার 5 জন ভাইকে আমি যে ঢাকা মেডিকেলে রেখে আসলাম, যখন বলছিলাম তখন একজন সেনা অফিসার মুষ্টিবদ্ধ হাত করে সে আমাকে এমন একটা ইশারা দিল, সেটা আমার জন্য আরো শক্তি হলো। তখন আমি যখন আপনার যে পলাশী দিয়ে যখন ঢুকলাম, ভিসি চত্বর হয়ে রোকেয়া হল হয়ে আমরা শাহবাগে যখন অবস্থান নিয়ে আমরা স্লোগান ধরলাম, এই মুহূর্তে খবর হলো খুনি হাসিনা ভালো হয়ে গেল। ওইখানে দায়িত্বরত সমন্বয়ক আমার হাতটা ধরে, আমার হাত থেকে হ্যান্ড মাইকটা নিয়ে বলেছে যে ভাই এখনো ওই স্লোগান দেওয়ার সময় হয় নাই। ঠিক আর আধা ঘন্টা পরে হাসিনা কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিল। সেদিন যখন হাসিনার পতন হয়, আধা ঘন্টা উদযাপন করে আমি ওই কাদার মধ্যে, শাহবাগ থানার কাদার মধ্যে ঘুমিয়েছিলাম। সেখান থেকে ঘুম থেকে 40 মিনিট পর ঘুম থেকে উঠে বিকাল 3টায় বাসার পথে রওনা হয়েছি, হেঁটে হেঁটে খিলক্ষেত পর্যন্ত গিয়েছি। আমরা এই আন্দোলনে ডে 1 থেকে 5 জুন থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং 5 আগস্ট সোজা বাসায় গিয়েছি। এই গণ অভ্যুত্থানের স্টেককে কাজে লাগিয়ে কোনো প্রকার অনধিকার চর্চা করেনি রাষ্ট্রে। এটা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাথমিক সফলতা। কিন্তু একটু আগে আমাকে একটু সময় দিবেন। একটু আগে ভাই বলছিল যে গণ অভ্যুত্থানের স্পিরিট ধাক্কা খাচ্ছে, গণ অভ্যুত্থানের স্পিরিট ধাক্কা খাচ্ছে। আচ্ছা, গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধাক্কা কে খালো? কারাই গণ অভ্যুত্থানের গণ অভ্যুত্থান ওকে, আমি এই জায়গাটায় আসবো, আমি আপনার কাছে আসবো, এই জায়গাটায় আমি শুনবো। কারা হলো? আজকে আমরা তো আজকে আমাদের যে ভূমিকা ছিল, আমরা তো রাষ্ট্রে যাইনি, আমরা তো উপদেষ্টা বনে যাইনি, এবং উপদেষ্টা বনে গিয়ে শরীরের সাথে উপদেষ্টা নামটা লাগিয়ে আবার টাইমলি পদত্যাগ করে দল গঠন করে ফেলেনি। এই যে আপনি উপদেষ্টা বনে গেলেন, গিয়ে আবার আপনি পদত্যাগ করে দল গঠন করলেন, সেখানে রাষ্ট্রের উপকারটা কি হলো? ব্যক্তি আপনার উপকার হয়েছে, রাষ্ট্রের তো কোনো উপকার হয়নি। আচ্ছা, ঠিক আছে, আমি ধন্যবাদ আপনাকে। শরীফ ওসমান হাদী, আমরা তো কথা বলছিলাম আসলে যে জানতে চাইছিলাম যে পরিবর্তন যেটা প্রত্যাশিত সেই পরিবর্তনটা আমরা পেলাম কিনা, গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটা হারিয়ে যাচ্ছে কিনা। আমার মনে হয় যে এই যে তর্ক যেটা হলো সেখান থেকে আমরা এতে বুঝতে পারছি যে ঐক্য যে নাই, এবং এটা খুব দুঃখজনক। কিন্তু আসলে কেন ঘটনাটা ঘটলো এবং ঘটছে, আপনার একটা নিরপেক্ষ বিশ্লেষণ আমি যদি আশা করি। এই যে আমরা যে তর্ক করছি, এই তর্কটা খুব ন্যাচারাল। পৃথিবীর যেই সমস্ত দেশে বিপ্লব হয়েছে, ওখানে অভ্যুত্থান হয়েছে, আপনি জানেন তারপরে বিপ্লবীদের হাতে বিপ্লবীরা খুন হয়েছে, তুমুল মেসাকার হয়েছে। বাংলাদেশে আজ পর্যন্ত কি সেটা হয়েছে? না, হয় না। বাংলাদেশে গৃহযুদ্ধ পর্যন্ত হয়ে যাওয়ার কথা ছিল না, বাংলাদেশ সেখান থেকে আল্লাহর রহমতে ফিরে এসেছে। কিন্তু এই যে দেখেন, এখন আমি আবিদ ভাই ঝগড়া করছি না, আপনি আধা ঘন্টা পর নেমে যদি শুনি হাসিনা কোনোভাবে বাংলাদেশ উস্কে দেখছে, আপনি দেখবেন কোথায় মানে আবিদ, কোথায় হাদি, আর কোথায় নাসের ভাই, সবাই মিলে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে আছে। এটা আপনি দেখেন। এবং আমি বলি, বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার একমাত্র দায়িত্ব নিছে হাসিনা। সে যখনই বাংলাদেশ উস্কাবে তখন বাংলাদেশ, তাহলে কি আলোচনা করার সময় একটা হাসিনার ছবি সামনে রাখবো? হ্যাঁ, হতে পারে না, এটা তো আমরা বলেছি। যখনই ক্যাচাল হয়েছে তখন দেখবেন বাংলাদেশ ইউনাইটেড করে দিয়েছে। এই যে গৃহযুদ্ধের দিকে যেতে পারতো, তাহলে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নৈরাজ্যের বিপরীতে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না। বিজয়ীদের কাছে পরাজিতরা যদি নিরাপদ থাকে, তাহলে বিজয়ের আনন্দ মহামান্বিত করে। এই জিনিসগুলো কেন বলছেন না? আপনি কি বাংলাদেশে এটা বলতে চাচ্ছেন যে গত 1 বছর ধরে নৈরাজ্য হচ্ছে সেটা? আমি যেটা বলছি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 5 আগস্টের পরে যেখানে আওয়ামী লীগ বলেছিল লক্ষ লক্ষ লাশ পড়বে, সেই জায়গায় রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য নৈরাজ্যের বিপরীতে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না। বিজয়ীদের কাছে পরাজিতরা যদি নিরাপদ থাকে, তাহলে সেই বিজয়ের আনন্দ মহামান্বিত হয়। এই কথাগুলো বলে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং গৃহযুদ্ধ থেকে কে ঠেকিয়ে রেখেছিল? আপনি আমার এই শোটা দেখেন নাই অন্তত 10টা শো। এটা আমার কপাল খারাপ যে আপনার পর্যন্ত পৌঁছে না, এই ক্রেডিট আপনাকে দেয়া হয়েছে। আমি আপনাকে বলি, মিনিমাম 10টা শোতে আমি বলেছি বাংলাদেশে বিএনপি এবং জামাত ইসলামী অভ্যুত্থানের পর 15টা দিন যেই ঐতিহাসিক ভূমিকা নিয়েছে, এটা অভূতপূর্ব। নইলে খুনের বন্যা বয়ে যেত। আমি নিজে আর্মির গাড়িতে 1 সপ্তাহ ঘুরেছি, শুধু বিভিন্ন জায়গায় হামলা শুনে দৌড়ে গিয়েছি। তো এটা তো অ্যাডভোকেট আলী নাসের, আমি আপনার কাছে আসতে চাই। আপনাদের দলের নেতা হাসনাত বলেছেন যে তাদের বাধা দেওয়া হচ্ছে, যখন বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছে এনসিপির কর্মীদের বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। কিন্তু আমরা তো দেখছি যে রাজনৈতিক সুবিধা আপনার সরকার প্রোটেকশন দিচ্ছে আপনাদের সমাবেশগুলোতে, তাই বাধা দেওয়া হচ্ছে ঠিক কেন এভাবে ঢালাওভাবে বলছেন? এটা সত্য না। একটা রাজনৈতিক সমাবেশ হলে সেখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রেগুলার জনের জিএমপি ডিএমপি যে কাজ করে সেগুলো আমাদের ক্ষেত্রে করেছে। তো ধরেন গোপালগঞ্জের ঝুঁকি আছে, সেখানে আক্রমণ হতে পারে, সেখানে তো ফোর্স অটোমেটিক্যালি বেশি ডেপ্লয় করা হবে। অন্যান্য জায়গায় বাধা দেওয়া হচ্ছে, আর কোথায় বাধা দেওয়া হচ্ছে? তো বাধা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পতিত আওয়ামী লীগ। তার সব লোক তো দেশ থেকে পালায় দিল্লিতে চলে যায়নি, স্যাবোটেজের রাজনীতি এখনো আছে। এবং আমরা তো বিভিন্ন জায়গায়
ধরেন চকরিয়াতে একটা উত্তেজনাকর পরিস্থিতি দেখতে পেয়েছি, চট্টগ্রামে দেখতে পেয়েছি, আমরা নেত্রকোণে দেখতে পেয়েছি, তো এগুলোকে আপনার বাধা মনে হয় না? এমনকি গণমাধ্যম যেমন সংবাদ সংগ্রহ করতে চায়, আমরা বিভিন্ন জায়গায় রাসেল লালমনিরহাটে সেখানে বাধা দেওয়া হয়েছে, তার রিপোর্ট দেওয়া যাবে না। আমার গাজীপুরে আমরা যখন হচ্ছে কোনো ধরনের লোকালি কোনো প্রোগ্রাম করতে যাই, আমরা দেখেছি নানা ধরনের প্রচ্ছন্ন চাপ, এবং এমনও ঘটনা ঘটেছে বিভিন্ন সময় যে আমরা নেতাকর্মীদের সহজে আনতে পারি না। আমার কাপাসিয়াতে বিএনপির একজন ভদ্রলোক যিনি নেতা ডিরেক্টলি বলেছেন যে এখানে এনসিপি, এবং আরেকদিন দেখলাম জামাতের ক্ষেত্রে বলেছেন কেউ গেলে তার নাম লিস্ট করে রাখেন। এই যে লোকাল বাধাগুলা, এখন সাধারণ মানুষ কোত্থেকে আসবে? শহর থেকে না, ফ্ল্যাট থেকে আসবে না। সাধারণ মানুষ তো সে আমার কাপাসিয়া চাঁদপুর থেকে আসবে, সেই ধরনের আমরা চাঁদপুরের এরকম মতলব থেকে দেখেছি যে আসবে। আপনারা সেই যে বাধাগুলো তো জায়গাগুলোতে রয়েছে। যে জায়গাগুলোতে আপনারা সমাবেশ করতে গেছেন আপনাদের নেতারা সেই জায়গার বিএনপির জনপ্রিয় নেতাকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন সেটা তাদের মধ্যে তারা সেন্টিমেন্ট কাজ করেছে, সেই ঘটনাগুলো অনেক ঘটেছে। আমরা ক্ষেত্রে যদি অনেক ক্ষেত্রে সব ডিফেন্ড করবো না যে ভাষায় করেছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আরো সফটলি করা যেত, কিন্তু এটা পলিটিক্যাল রেটরিক আকারে নিতে হবে। যেমন ধরেন আমরা এখন যদি আপনি বললেই কি আসলে সব দলের নেতাকর্মী পলিটিক্যাল রেটরিক আকারে নেবে? এটা আন্ডারস্ট্যান্ডিং। যেমন আমি যদি এখন বলি যে গত 16 বছর কেন আপনারা বালু ট্রাক সরাতে পারেন না, তারেক রহমান কেন বিদেশ থেকে আসেন না, তিনি কেন ভয় পান? আমরা যদি এটি বলি গত 28 থেকে আমরা দৌড়ে পালিয়েছেন, আমরা যদি এটি বলি যে বেগম খালেদা জিয়াকে আপনারা গত 16 বছর কেন মুক্ত করতে পারেন নাই, এজন্য এই যে আসিফ বাকার এগুলো তো আপনারা বলছেন, তো এই যে এগুলো তো এগুলো বলছেনই। রেটরিক, কিন্তু এগুলোর ভিত্তি থেকে আপনি এখন মানে মারামারি ঝগড়া লাগিয়ে দিবেন। ওকে, কিন্তু এই রেটরিক গুলোকে হজম করাই হচ্ছে নতুন দিনের রাজনীতি, এটা হচ্ছে ডেমোক্রেসি। কারণ আচ্ছা, কার্টুন কিন্তু হয় না, আমরা তো রাজনৈতিক শিষ্টাচার চাই, যখন ব্যক্তিকে আক্রমণ করে বলেন সেটা কি আসলে রেটরিক হিসেবে নেওয়া? আক্রমণকে আমরা যে ব্যক্তিকে গুম করা হয়েছে, যে সাফার করেছে, তাকে নিয়েও আপনারা এই ধরনের মন্তব্য যদি করেন তখন সেটা আসলে কি রকম? ব্যক্তিকে আমরা সমর্থন করি না, কিন্তু এসএলএমের গাড়িতে চললে বা আমরা যখন দেখি অভ্যুত্থানের স্পিরিটে কেউ কথা বলেন, সেই ক্ষেত্রে এই তরুণ তুর্কিরা অনেক ক্ষেত্রে রেটরিক্যালি অনেক কিছু বলেন, তো এগুলো নিয়ে অনেকজন এজিটেটেড অবস্থা তৈরি হয়। আপনি যে প্রসঙ্গে বলছেন আমার মনে হয় যে আমরা আবিদের কাছে শুনবো। এবং একটু বলে নেই যে চাঁদাবাজি যে দেশ সয়লাভ করেছে, সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে একদম আইএমএস জাহিলিয়াতের মতো, এই ধরনের ঘটনা ঘটলে আমরা যখন প্রতিবাদ করব, আমরা যখন কঠিন করা শব্দ বলবো, তখন তো উত্তেজিত হওয়ার কথা নেই। আপনি এর বিপরীতে একটা কথা বলেন, প্রতিবাদ করেন। আপনি লাঠি সোটা নিয়ে মঞ্চ ভেঙে দিলেন কেন? চট্টগ্রামে আপনি কোন রাজনৈতিক অধিকার খাটিয়ে আমার মঞ্চ ভেঙে দিলেন? এজন্য কি আমরা অবরোধ দিয়েছি ঢাকাতে? আমার সময় বেশি নেই, আমি আবিদ আপনার মন্তব্য শুনতে চাই যে আপনারা মঞ্চ টঞ্চ কেন ভেঙে দিচ্ছেন, এই বিষয়ে আপনি বলেন। অনেকগুলো প্রশ্ন এখানে জমেছে, আসলে সময় অতি অল্প। আসলে হচ্ছে যে উনি যে অভিযোগগুলো দিয়ে গেছেন শুধুমাত্র দায়সারা অভিযোগ, রাজনৈতিক দল হিসেবে জাস্ট অভিযোগ দেওয়াকে যেটাকে বলে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে তাকে অনুকরণ করে আমরা তৃণমূল পর্যন্ত সে কাজটা করে যাচ্ছি। একের পর এক তারা যেভাবে ব্যক্তি আক্রমণ করছে যে এটা পাচ্ছে না, মঞ্চ ভাঙতে পারেন না। মঞ্চ ভাঙা না ভাঙা অনেক কিছু হচ্ছে যে আপনার আপনি হুট করে যে এলাকাতে গিয়ে আপনি যে মন্তব্য করেছেন, যে মন্তব্য করেছেন, ওই এলাকার কিছু সমর্থক এখানে থাকে, তাদেরকে থামাইতেও তো আপনার সময় লাগে এখানে। আর উনি হচ্ছে যে একটু আগে মানে এখানে অনেক প্রশ্ন জমেছে, একটু আগে হচ্ছে যে বলেছেন যে বিএনপি গত এক বছর কি দেখিয়েছে। বিএনপি তো আলটিমেটলি সরকারে নাই, যে বিএনপি কি দেখাবে, কিন্তু বিএনপি যে সংস্কার প্রস্তাবনাগুলো 31 দফার সংস্কার প্রস্তাবনাগুলো তৈরি করেছে, এগুলোর উপর ভিত্তি করে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। ওইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনারাও এখনো পর্যন্ত রাজনীতিতে টিকে আছেন। তারপর ভাই একটু আগে বললো যে বাংলাদেশের হচ্ছে যে ওই হাদি ভাই একটু আগে বললো যে আমরা কেন একই হচ্ছে যে বয়ান, কেন আওয়ামী লীগের বয়ানটাকে কেন আমরা বয়ান রিপিট করি। দেখেন, আওয়ামী লীগের বয়ান তো আমরা রিপিট করছি না। আপনি একটু আগে বললেন শিবির এবং ছাত্রদল ভ্যানগার্ড, শুনেন শিবির কিভাবে ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশকে সার্ভ করেছে। লাস্ট দীর্ঘ সময় ধরে এরা কখনো প্রকাশ আন্দোলনও করেনি এবং ছাত্রলীগের মধ্য থেকে উল্টা ফেসিবাদকে দীর্ঘায়িত করেছে। তো এখন স্বাধীনতা গণঅভ্যুত্থান পরবর্তী সময় শিবির রাজনীতির সাথে কিন্তু আমরা বেড়ে উঠিনি, তো গণঅভ্যুত্থান পরবর্তী সময় তারা স্বাধীনতাকে কটাক্ষ করেছে, তারপর রাজাকার স্লোগানটাকে নর্মালাইজ করার চেষ্টা করেছে, মানে রাজাকার একটা নর্মাল শব্দ করার চেষ্টা করেছে। কিন্তু আমরা তো সেদিন রাতে হাসিনাকে নিজের রাজাকার সেটা করিনি, আমরা হাসিনার দিকে যার ফলশ্রুতিতে এই কথাগুলো অবশ্যই এখানে আসবে, এগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমি শেষ করে দেব। আমি ওসমান হাদির কাছে একটা মন্তব্য শুনতে চাই যে ছাত্র দলের আজকের যে প্রোগ্রাম, সেখানে আমরা দেখলাম ছাত্র জনতার প্রত্যাশা পূরণে 9 দফা প্রতিশ্রুতি দিয়েছে। আপনি আমার ধারণা যে আপনি দেখেছেন তাদের প্রতিশ্রুতিগুলো, আপনি মন্তব্য জাস্ট জানতে চাই আপনি কিভাবে দেখছেন? না মানে 9 দফা, বিএনপির 31 দফা সবগুলোই খুবই পজিটিভলি দেখতে চাই, বরং আমরা দেখতে চাই যে একজন সাধারণ মানুষ সে দফাগুলো পড়ে দেখে না, সে প্র্যাকটিক্যালি কি তার সামনে উপস্থাপন করা হচ্ছে এটা দেখে। তো আপনাকে শুধু এটা 30 সেকেন্ডে বলে রাখি, আজকে আমরা বিকেলে কয়েকজন উপদেষ্টার সাথে বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডাররা বসেছিল 5ই অগস্ট ঘোষণাপত্র নিয়ে ওই আর্কাইভ ভবনে আগারগাঁও। ওখান থেকে বের হয়ে যখন একটা দোকানে চা খাচ্ছি, তখন সে বলতেছে পাশের আরেকজনের সাথে যে তার কাছে এভাবে চাঁদা চাওয়া হয়েছে যে টাকা পয়সা দেওয়া লাগবে না, 50টা টি শার্ট বানাই দেওয়া লাগবে প্রোগ্রামের জন্য।
কোন দল চেয়েছে, কে চলেছে, এটা আপনারা মিডিয়া আছেন, আপনারা যান ইনভেস্টিগেট করেন, জিজ্ঞেস করেন। আমি তো সেটা জিজ্ঞেস করি নাই। তো যদি আমরা এটা বিএনপি বলি, জামাত বলি, এনসিপি বলি যে একটা নতুন প্যাটার্ন নিয়ে আসলাম নতুন বাংলাদেশে, যে পয়সা হাতে নিলে খারাপ দেখায়, তাহলে টি শার্ট বানাই দাও, তাহলে এই ইনভেস্টিগেশনটা আপনারা করেন। আর বরং আজকের প্রোগ্রামটা উচিত ছিল একজন শিবিরের, একজন ছাত্র দলের, একজন বাকশাসের, মানে মাঝখানে আমার আসলে রিঅ্যাকশন দেওয়া তো কঠিন। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। একেবারে সময় শেষ, আমি লাস্ট মন্তব্য শুনতে চাই। এই যে চাঁদার জিনিসটা নরমালি উনি একটা দিকে মানে চাঁদা জিনিসটা মানে চাঁদা দিয়ে মানে একটু হচ্ছে যে একটা সংগঠন কিংবা যে উনি যাকে ইন্ডিকেট করতে চায়, চাঁদা নিজের গায়ে টাইনে নিতে চান, আপনারা কি ঠেকাবে ভাই? আমি তো কাউকে বলতেছি না, নাসের ভাই তো রিঅ্যাক্ট করতেছে না চাঁদার ব্যাপারে। চাঁদার ব্যাপারে না, শুনেন, চাঁদার ব্যাপারে আমি রিঅ্যাকশন করতে যাচ্ছি না। চাঁদার ব্যাপারে বলতে হবে, এটা আমি চাঁদার চাঁদার ব্যাপারে ব্যাপারে শাস্তি বলতে হওয়া পারবো না উচিত। ভাই। না, আমরা সব চাঁদা তো শুধু এলাকা কেন্দ্রিক হচ্ছে না, চাঁদা সারা বাংলাদেশে হচ্ছে, আমরা সারা বাংলাদেশের কথা বলছি। চাঁদা বলে তো আমরা নরমালি আমরা তো রিঅ্যাক্ট ভাই করি। আমি তখন তাকে জিজ্ঞেস করি না, আপনি মিডিয়াতে না, বললাম, আপনারা যান, না, আপনারা চাঁদাবাজির জিজ্ঞেস অভিযোগ, করেন। চাঁদাবাজির অভিযোগ আসছে, আর কেউ চাইছে। এটা আমি জানি না, আপনারা জিজ্ঞেস করেন। এই যে দেশিং পার্টি জিডিপি কথা, এই যে আপনারা এগুলোকে ভাই আনসিন ওয়েতে ভুল হইছে, মাপ চাই, জীবনও বলবো না যে এই দেশে কোনো চাঁদাবাজি হয় না, কেউ চাঁদাবাজি করে না। এই দেশ ফেরেশতারা চালায়, ফেরেশতারা রাজনীতিবিদ করে। বিএনপি করে বলেন, জামাত করে বলেন, ভাই আমাদের কি স্পষ্ট পৃথিবীতে কারা বলে? না, চাঁদাবাজির অভিযোগ তো এখন সব দলের বিরুদ্ধে, চাঁদাবাজির অভিযোগ সব দলের বিরুদ্ধে আছে এখন। আপনাদের ধন্যবাদ। সবাইকে প্রিয় দর্শক।